আসসালামু আলাইকুম। এসএসসির বাচ্চা কাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা তোমাদের দ্বিপদী বিস্তৃতির একদম শেষ টপিক। আমরা বলেছিলাম যে একটাই মাত্র টপিক বাকি আছে এবং এই টপিকটার নাম হচ্ছে মধ্যপদ নির্ণয় করা। হ্যাঁ, মানে তোমাকে বেসিক্যালি একটা দ্বিপদী বিস্তৃতি দেওয়া থাকবে এবং এই বিস্তৃতি থেকে তোমাকে পরবর্তীতে বলা হবে যে বিস্তৃতিটার মধ্যপদ কত। মধ্যপদ মানে কি? অ্যাকচুয়ালি মনে করো আমাদের কাছে কিছু নাম্বারস আছে, সেটা হচ্ছে আমাদের কাছে নাম্বার আছে তোমার 1, 2, 3, 4 and 5। এই কয়েকটা নাম্বার আছে আমাদের কাছে। এখন আমরা যদি বলতে চাই যে এই যে নাম্বার লিখলাম পাঁচটা, এদের মধ্যে মধ্যপদ কত, বা একদম মাঝখানে কে আছে। তো মাঝখানে কে আছে বললে আমরা তখন কি করি, যে আমরা মাঝখানে এমন একটা কোনো নাম্বারকে অ্যাজিউম করি যেটার বাম পাশে এবং ডান পাশে যে নাম্বারগুলো আছে তাদের সংখ্যা সমান। এখন তুমি চিন্তা করো যে, দেখো তুমি যদি 2 কে চিন্তা করো, তো 2 এর বাম পাশে আছে একটা নাম্বার, ডান পাশে আছে তিনটা নাম্বার। তো এটা কিন্তু মিলতেছে না, তাই না? এখন তুমি 3 কে চিন্তা করো, 3 এর বাম পাশেও আছে দুইটা, ডান পাশেও আছে দুইটা, তার মানে 3 হচ্ছে আমাদের এখানে মাঝখানের পদ বা মিডল টার্ম বা মধ্যপদ। ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো আমি এখান থেকে এই পাঁচটাকে মুছে দিলাম, এই পাঁচটাকে মুছে দিলাম। এখন তুমি কিভাবে নির্ণয় করবা যে কোনটা মধ্যপদ? তুমি এবার 2 কে নাও, 2 এর বাম পাশে আছে একটা, 2 এর ডান পাশে আছে দুইটা, তো হলো না তো, তাই না? এখন তুমি 3 কে নাও, 3 এর বাম পাশে দুইটা নাম্বার, ডান পাশে একটা নাম্বার, হলো না। 4 কে নিলে তো এমনও হচ্ছে না। সো এই সকল কেসে দেখো আমি কিন্তু মধ্যপদ বের করতে পারতেছি না। হ্যাঁ, তো এই যে মধ্যপদ নির্ণয়ের একটা প্রক্রিয়া, যখন আমার কাছে বিজোড় সংখ্যক নাম্বার থাকে তখন আমি ইজিলি বের করতে পারতেছি যে কোনটা আমার মধ্যপদ। আবার যখন আমার কাছে জোড় সংখ্যক নাম্বার দেওয়া আছে তখন আমি ইজিলি বলে দিতে পারতেছি না যে কোনটা আমার মধ্যপদ। তো এই যে মধ্যপদের বিষয়টি, মধ্যপদ কিভাবে বের করতে হয় তা নিয়ে আমাদের দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারের যেই বিস্তারকৃত একটা রূপ থাকে, একটা একটা দ্বিপদী রাশির যখন বিস্তার করি আমরা, ওই বিস্তারকৃত রূপের মধ্যপদ কোনটা থাকবে বা কোনটা হবে, এইটা নিয়ে মূলত আমাদের এক্সামে কোশ্চেনটা আসে। এবং মধ্যপদ নির্ণয়ের ম্যাথগুলা তোমরা বেসিক্যালি দেখবা তোমাদের টেস্ট এক্সাম কিংবা প্রি টেস্ট এক্সাম এবং এসএসসি পরীক্ষাতে। স্কুলের পরীক্ষাতে তেমন একটা দেখা যায় না এই টাইপের কোশ্চেন বা মধ্যপদ বের করা টাইপের কোশ্চেন। তোমাকে এই কোশ্চেনটা ফেস করতে হবে মোস্ট লাইকলি তোমার প্রি টেস্ট এক্সামে কিংবা তোমার টেস্ট এক্সামে এবং এসএসসি পরীক্ষাতে চলে আসে। ঠিক আছে। তো আজকে আমরা দ্বিপদী রাশির ক্ষেত্রে বা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে কিভাবে মধ্যপদ বের করতে হয় এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে। এবং খুব ইজি ওয়েতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা হচ্ছে ফার্স্টে থিওরিটা বোঝো, অ্যাকচুয়ালি যে কি কি থিওরি আছে এই মধ্যপদের আন্ডারে। হ্যাঁ, মনে করো আমাদের দ্বিপদী রাশির চেহারাটা কেমন ছিল। মনে করো আমাদের কাছে একটা দ্বিপদী রাশি ছিল যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। এটা মনে করো আমাদের একটা দ্বিপদী রাশি। দেখো দুইটা পদ আছে এবং তার উপর একটা পাওয়ার আছে, সো এটাকে আমি একটু চাইলে কিন্তু বিস্তৃতি করতে পারবো। এবং এইখানে এইখানে আমাদের যে এনটা, এখানে আমাদের যে এনটা ছিল, এনটা কি বলতো ভাইয়া? এন বিলংস টু কি? ন্যাচারাল নাম্বার, এবং কি পূর্ণ সংখ্যা হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হয় আর কি। ঠিক আছে। তখন হচ্ছে আমি এই ধরনের রাশিকে দ্বিপদী বিস্তৃতি করতে পারি। এবং এন এর ভ্যালু কি হতে পারে? এন এর ভ্যালু 1 2 3 4 5 6 7, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, আচ্ছা। তো এখন তুমি একটা জিনিস খেয়াল করো, মনে করো আমাদের কাছে যদি এরকম আকারের কোন একটি দ্বিপদী রাশি থাকে এবং সাথে সাথে উপরে একটা পাওয়ার দেওয়া থাকে, তো আমাদেরকে এই পাওয়ারের উপর ডিপেন্ড করে মানে আমরা চাইলে ওই দ্বিপদী রাশির যে বিস্তৃতিটা থাকবে তার মধ্যপদ কত হবে তা বের করে ফেলতে পারি। কিসের ভিত্তিতে? এই পাওয়ারের ভিত্তিতে। মানে পাওয়ারটা কত, পাওয়ারটা তো আমরা বললামই যে 1 2 3 4 5 6, মানে যে কোনো কিছু হতে পারে। এখন আইদার এই পাওয়ারটা হচ্ছে ইভেন নাম্বার হবে, মানে জোড় সংখ্যা হবে, নাইলে কি হবে, নাইলে হচ্ছে বিজোড় সংখ্যা হবে। এক কথায় হয় জোড় হবে নয় বিজোড় হবে। 2 হলে জোড়, 3 হলে বিজোড়, আবার 4 হলে জোড়, 5 হলে বিজোড়। ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো এই এন এর উপর ডিপেন্ড করে আমাদেরকে বের করতে হবে পরবর্তীতে যে আমাদের এই দ্বিপদী বিস্তৃতি করার মাধ্যমে মধ্যপদটা কত আসে। হ্যাঁ, এখন দেখো মনে করো আমাদের কাছে আসে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা তো আমাদের একটা দ্বিপদী রাশি। সো এই রাশির পদ সংখ্যা কত হবে? বললো আমরা পদ সংখ্যা নির্ণয় শিখছি না, পদ সংখ্যা কত হবে? আমার পদ সংখ্যা যদি বলতে চাই, পদ সংখ্যা হচ্ছে যেই পাওয়ার থাকে পাওয়ারের সাথে
কি করি আমরা বলতো, একটা 1 প্লাস করি না, পাওয়ারের সাথে একটা 1 প্লাস করি। আচ্ছা, সো মনে করো তোমার কাছে আছে a প্লাস বি হোল স্কোয়ার, তোমার কাছে আছে a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার থাকা মানে এই a প্লাস বি কে যখন আমি বর্গ করব তখন আমি পদ পাবো হচ্ছে তিনটা, তাই না? তিনটা পদ পাবো। মনে করো আমি এখান থেকে তিনটা পদ পাইছিলাম, যে a স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ, প্লাস কি বি স্কোয়ার, এরকম তিনটা পদ পাইছিলাম। তো তিনটা পদ যখন আমি পেয়ে যাই, তিন তো বিজোড় সংখ্যক, এই তিন যে নাম্বারটা বললাম এটা বিজোড় সংখ্যক না? তো বিজোড় সংখ্যক যেহেতু, তাহলে আমি ইজিলি বলতে পারি যে এখানে একটা মধ্যপদ থাকবে এবং মধ্যপদটা হচ্ছে 2ab। এটা আমি কিন্তু চাইলেই বলে ফেলতে পারতেছি। হ্যাঁ, আবার আমরা যদি a প্লাস বি হোল কিউব লিখি, a প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে বলে দিতে পারবো না যে আমাদের মধ্যপদটা কত। কেন বলতে পারবো না? দেখো তো, দেখো a প্লাস বি হোল কিউব হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কত বলো তো ভাইয়া? প্লাস হচ্ছে বি কিউব। তো দেখো এখানে তুমি কাকে মধ্যপদ ধরবা? তোমাকে মধ্যপদ ধরার কিন্তু কোনো চান্স নেই কাউকে, ঠিক আছে? তো তোমার পাওয়ার যত হচ্ছে, পদ সংখ্যা তার থেকে একটা বেশি হচ্ছে, এবং এই পদ সংখ্যার নাম্বারের উপর ভিত্তি করেও কিন্তু তুমি চাইলে বলতে পারো যে তোমার মধ্যপদ নির্ণয়টা কেমন হবে। আচ্ছা, তার মানে ভাইয়া দেখতে পারলাম যে এই পাওয়ারটা আইদার ইভেন হতে পারে বা জোড় সংখ্যা হতে পারে, অর হচ্ছে গিয়ে কি অড বা বিজোড় সংখ্যা হতে পারে। আচ্ছা, যারা ইভেন বা অড বোঝো না তারা একটু লিখে রাখো, ইভেন মানে হচ্ছে জোড়, মানে ইংলিশ ওয়ার্ড আর কি এটা। ইভেন মানে হচ্ছে জোড়, আর অড মানে হচ্ছে বিজোড়। হ্যাঁ, অড মানে হচ্ছে বিজোড়। তো আমাদের এই পাওয়ারটা বা এনটা জোড় হয় বিজোড় হয়, যে কোনো কিছু হতে পারে। সো জোড় সংখ্যা হলে আমাদের মধ্যপথটা কেমন হবে, বিজোড় সংখ্যা হলে মধ্যপথটা কিরকম হবে, তার বিভিন্ন ধরনের প্রসিজার আছে, যে মধ্যপথটা কত হবে বা কততম পথটা মধ্যপথ হবে। এই টাইপের কোশ্চেন বেসিক্যালি বলে যে একটা দ্বিপদী রাশিকে বিস্তৃতি করার পরে কত নাম্বার পথটা মধ্যপথ হবে, মানে মান জিজ্ঞেস করে নাই, বলছে কয় নাম্বার পথটা গেলে মধ্যপথ হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে মানও জিজ্ঞেস করতে পারে। আমরা দুইটাই শিখবো, যে কততম পথ বের করা এবং মধ্যপথটাই কত আলটিমেটলি, ঠিক আছে? আমরা হচ্ছে দুইটা জিনিসই বের করব। এখন মনে করো আমার যদি আহ আমরা দুটো কেস নিয়ে আলোচনা করি, আমরা মাঝখানে একটা দাগ দিয়ে দিই। এখন আসো এখান থেকে লেখো যে মনে করো তোমার কাছে আছে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। হ্যাঁ, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার। এখন তুমি চিন্তা করো, তুমি মনে করো এই nটা হচ্ছে জোড়। যদি যদি n জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হয়, তাহলে আমাকে এটা বলো তো ভাইয়া, আমার যে পদ সংখ্যা হবে, পদ সংখ্যা কি জোড় হবে না বিজোড় হবে? পদ সংখ্যা কি হবে? পদ সংখ্যা হচ্ছে অবশ্যই আমাদের n প্লাস ওয়ান। এখন আমার মনে করো এই nটা যদি জোড় সংখ্যা হয়, সেটা হচ্ছে 2, তাহলে পদ সংখ্যা হবে কত? 2 প্লাস 1 মানে 3। তো 3 তো আবার বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। সো n যদি জোড় সংখ্যা হয়, পদ সংখ্যা আমাদের অবশ্যই হবে হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। হ্যাঁ, তো পদ সংখ্যা যেহেতু বিজোড় সংখ্যা কিংবা পাওয়ারটা হচ্ছে জোড় সংখ্যা, এই সকল ক্ষেত্রে মধ্যপদ নির্ণয়ের সূত্র হবে হচ্ছে, এই সকল ক্ষেত্রে মধ্যপদ বের করার, এটা কিন্তু মধ্যপদ বের করার সূত্র, মধ্যপদের মান না। একটা হচ্ছে মধ্যপদ, মনে করো বুঝাই নেই, মনে করো এখানে হচ্ছে a প্লাস বি হোল কিউবের, এই যে আমি চারটা পদ পাইছি তাই না, একটা দুইটা তিনটা চারটা। তো এখানে মধ্যপদ কিন্তু আমি বলতে পারতেছি না। বা তুমি a প্লাস বি হোল স্কোয়ারের কথা চিন্তা করো, এখানে আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে তো আমরা মধ্যপদ বের করতে পারি তাই না? 2ab হচ্ছে আমাদের মধ্যপদ। তো এই 2ab হচ্ছে মধ্যপদের মান, আর 2ab হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে দ্বিতীয় মধ্য, মানে দ্বিতীয় পদ। এই বিস্তৃতিকৃত রাশিটার দ্বিতীয় পদ হচ্ছে মধ্যপদ, আর তার মান হচ্ছে 2ab। মধ্যপদটা হচ্ছে দ্বিতীয় অবস্থান অনুযায়ী, মধ্যপদ হচ্ছে দ্বিতীয়, তার মান হচ্ছে 2ab। বুঝতে পারছো? আমি হচ্ছে মধ্যপদটা বের করবো, মানে কততম পদটা হচ্ছে মধ্যপদ, এটা বের করার সূত্র হচ্ছে n বাই 2 প্লাস 1, n/2 প্লাস 1। এখন তোমার একটা দ্বিপদী রাশি যদি দেওয়া থাকে, তার n এর ভ্যালুটা যদি জোড় সংখ্যা হয়, যদি n জোড় সংখ্যা হয়, দেখো n যদি জোড় সংখ্যা হয়
তাহলে পদ সংখ্যা অবশ্যই কি হয়ে যাচ্ছে n+1 বা বিজোড় সংখ্যা হচ্ছে আলটিমেটলি। তো যখন এরকম সিচুয়েশন থাকবে তখন মধ্যপদ বের করার সূত্রটা হবে হচ্ছে n/2 + 1। ঠিক আছে, এখন একটা এক্সাম্পল দাও। মনে করো আমরা হচ্ছে n যদি জোড় সংখ্যা হয়, তাই এটা বলতেছি না, n যদি জোড় সংখ্যা হয়, দেখো আমাদের a+b² এটাই তো একটা ভালো এক্সাম্পল। দেখো এখানে পাওয়ার কিন্তু 2 হচ্ছে জোড়। সো 2 যেহেতু জোড় ছিল, আমাদের n যেহেতু জোড় ছিল বা ইভেন নাম্বার ছিল, আমি এখানে পদ সংখ্যা পাচ্ছি 3টা, যেটা হয়ে যাচ্ছে আমাদের অড নাম্বার বা বিজোড় সংখ্যক নাম্বার। তো সেক্ষেত্রে আমরা যদি মধ্যপদটা বের করতে চাই, আমরা তো জানি মধ্যপদ হচ্ছে দ্বিতীয় পদ এবং তার মান 2ab। আমি যদি সূত্র দিয়ে বের করতে চাই, তাহলে এখানে দেখো n এর জায়গায় আমরা কি বসাবো, 2 বসাবো না, কারণ n = 2 কিন্তু 2। n এর জায়গায় তুমি 2 বসাও, 2/2 = 1, 1 + 1 = 2। যে 2 আসতেছে, 2 মানে হচ্ছে দ্বিতীয়, এই 2 মানে হচ্ছে দ্বিতীয়, যে দ্বিতীয় পদটা হবে হচ্ছে আমাদের মধ্যপদ। সো মধ্যপদ বের করার সূত্র হচ্ছে n/2 + 1, যার মাধ্যমে আমি যখন n এর ভ্যালু এখানে ইনপুট দিব, তো যেই ভ্যালুটা আমি পাচ্ছি ওটা হচ্ছে অততম পদটা হবে আমার মধ্যপদ। ঠিক আছে, কিন্তু এটা কি হচ্ছে শুধু জোড় সংখ্যার ক্ষেত্রে, এটা কিন্তু শুধু জোড় সংখ্যার ক্ষেত্রে। তুমি যদি বিজোড় সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটা খাটাতে চাও তাহলে কিন্তু হবে না। কেন হবে না দেখো, মনে করো আছে a+b² মানে n এর ভ্যালু 3, তুমি এখানে n এর ভ্যালু 3 দাও, 3/2, এটা কি আর কোনো পূর্ণ সংখ্যা থাকতেছে? 1.5 হয়ে যায়, দশমিক, তাই না, ফ্র্যাকশনাল নাম্বার হয়ে যাচ্ছে। তো দশমিকের সাথে আবার 1 যোগ করলে কত আসছে, মানে 1.5 এর সাথে 1 যোগ করলে 2.5 আসে। সো আমি কিন্তু এখান থেকে 2.5 তম পদ বলতে পারি না, 2.5 তম পদ কত আমরা জানি না এখান থেকে, তাই না? আচ্ছা, তো এইভাবে কিন্তু আমরা শুধুমাত্র জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা এইভাবে মধ্যপদগুলো বের করতে পারি। আচ্ছা, এখন তো আমি মধ্যপদ বের করতে পারলাম, এখন মধ্যপদের মান আমাদের লাগবে। সো মধ্যপদের মান যদি আমি সেক্ষেত্রে বের করতে চাই, দেখো আসো, যে মধ্য পদের মান, মধ্যপদের মান কত হবে আমাদের এখন চলতেছে? হ্যাঁ, তো মধ্যপদের মানটা হবে হচ্ছে গিয়ে, বলো ভাইয়া, মনে রাখবে এটা হচ্ছে, তুমি এভাবে মনে রাখবা যে n, আমরা তো NCR পড়ছি তাই না, NC n/2, NC n/2 a⁴n/2 ইন্টু x⁴n/2, এটা হচ্ছে আমাদের সূত্র। মানে কিভাবে আমরা রাখবা, NCR, যেটা আর তো আমাদের n/2 এখানে, সো a⁴r ইন্টু x⁴r, whereas r মানে হচ্ছে আমাদের n/2। এটা মনে রাখবে, এটা কিন্তু এটা একটা সূত্র, এটাই তোমার ফর্মুলা। মানে যখন পাওয়ারটা জোড় সংখ্যা হয় তখন মধ্যপদের মান বের করার সূত্রই হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, আচ্ছা, এখন মনে করো আমি যদি এখান থেকেই বের করতে চাই, তাহলে দেখো আমাদের পাওয়ার তো 2, পাওয়ার যদি 2 হয় তাহলে তুমি এখান থেকে বসাও মধ্যপদের মান। আমি যদি a+b² এর ক্ষেত্রে বের করতে চাই, দেখো কি আসে, 2c 2/2, তাই না, 2c 2/2। এখন কথা হচ্ছে a আর x, এ দেখো a আর x কি, যে a হচ্ছে এটা, x হচ্ছে এটা, মানে যাকে আমরা a+b বলতেছি আর কি। এখানে দেখো a তো এর জায়গাতে আছে, আর b হচ্ছে আমার আলটিমেটলি x-টা, x হচ্ছে আমাদের b এখানে। হ্যাঁ, তো আমি লিখি যে a⁴n তো 2, 2/2 ইন্টু x মানে হচ্ছে আমাদের আলটিমেটলি b, সো b⁴2/2। এখান থেকে যদি তুমি হিসাব করো, দেখো কত আসে, 2c1 ইন্টু a ইন্টু b, সো 2c1 মানে কিন্তু 2, তাই না, সো 2ab। দেখো মিলছে কিনা, আমাদের মধ্যপদের দ্বিতীয় পদটা আমাদের মধ্যপদ ছিল এবং মধ্যপদের মান ছিল 2ab, 2ab মিলছে কিনা, বুঝছো কিনা দেখো, ইজি জিনিস। ঠিক আছে, খুবই ইজি জিনিস, কঠিন কিছুই না, খুবই ইজি জিনিস, কঠিন কিছুই না। জাস্ট একটু মনে রাখতে হবে যে জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিরকম ভাবে পাচ্ছি, বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিরকম ভাবে মানগুলো বের করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে, মানে আমাদের n যখন জোড়। ঠিক আছে, এবং এক্সামে জোড় সংখ্যা থেকেই বেশি আসে, মানে n এর ভ্যালু যখন জোড় সংখ্যা বা পদ সংখ্যা যখন বিজোড় সংখ্যক আসে, তখন মধ্যপদটা কিরকম আসে না আসে, এটাই আসে হচ্ছে আমাদের কি বলে, এটা হচ্ছে আসে আমাদের এক্সাম গুলোতে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে জোড় সংখ্যা থেকে আসে। হ্যাঁ, বিজোড় সংখ্যা থেকেও আসে, বাট সেটা হচ্ছে একটু কম। এজন্য আমরা ফোকাস করব হচ্ছে বেশি জোড় সংখ্যার উপর, মানে জোড় সংখ্যক পাওয়ার যখন থাকবে তখন আমাদের মধ্যপদটা আমরা কিভাবে বের করতে পারি সেটার উপর আমাদের বেশি ফোকাস থাকবে। ঠিক আছে, আচ্ছা, জোড় সংখ্যা দেখলাম, এখন আমরা একটু বিজোড় সংখ্যা দেখে ফেলি। বিজোড় সংখ্যা থেকে আমরা তেমন কিছু আর দেখবো না। দেখো আছে, মনে করো আমাদের কাছে আছে যে আগের মতো a+x⁴n,
আমি চিন্তা করতেছি যে আমাদের এন যদি বিজোড় সংখ্যক হয়, তাহলে তো ভাইয়া পদ সংখ্যা হবে হচ্ছে আমাদের কি, পদ সংখ্যা হবে এন প্লাস এন, যাকে আমরা আবার বলতে পারি হচ্ছে ইভেন, রাইট? যদি আমাদের পাওয়ার বিজোড় হয় তাহলে পদ সংখ্যা তো পাওয়ারের সাথে এক যোগ করলে পদ সংখ্যা আমি কিন্তু জোড় সংখ্যা পেয়ে যাবো আলটিমেটলি। তো এরকমই যদি হয়ে থাকে তো তখন আমরা মধ্যপদ বের করার সূত্র, এখন দেখো, যখন আমাদের এন বিজোড়, যখন আমাদের এনটা বিজোড়, মনে করো 3a+b² যে সূত্রটা ছিল, তো এইখান থেকে যখন আমরা বিস্তৃতি করলাম 4টা পদ পাইলাম, তো 4টা পদ পাওয়ার কারণে যে জোড় সংখ্যক পদ সংখ্যা পাইছি আর কি। তো এখানে আমাদের মধ্যপদটা কি বা কত, এটা কিন্তু এক্সাক্ট না যে আমাদের এটাই হবে মধ্যপদ, বাট আগেরটার ক্ষেত্রে যেমন আমরা একটা মধ্যপদ পাইছি যখন আমাদের পাওয়ার 2 ছিল, যখন বিজোড় সংখ্যক পাওয়ার থাকবে তখন আমাদের মধ্যপদ হবে 2টা। দেখো তুমি চিন্তা করো, এখানে আমরা যদি 3a² আর 3b² দুইটাকে মধ্যপদ হিসেবে চিন্তা করি, তাহলে কি তাদের বামে একটা নাম্বার ডানে একটা নাম্বার হয়ে গেল না? মনে করো এই দুইটাই আমার মধ্যপদ, মনে করো এই দুইটাই আমার মধ্যপদ। তো মধ্যপদের মানে শর্তটাই তো এইটাই ছিল যে মধ্যপদ যাকে আমি কনসিডার করতেছি তার আগে যে কটা নাম্বার থাকবে তার পরে সেই কটা নাম্বার থাকবে, তাই না? তো তুমি যদি এই দুইটাকেই মধ্যপদ হিসেবে চিন্তা করো, যে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ হচ্ছে আমাদের মধ্যপদ, দুইটা মধ্যপদ আর কি, তাহলে তার আগে একটা নাম্বার আছে, শেষে একটা নাম্বার আছে, বা পরে একটা নাম্বার আছে, একটাই করে আছে। তো এই জন্য আমরা কিন্তু চাইলে এই দুইটাকে মধ্যপদ হিসেবে কনসিডার করতে পারি। এবং হ্যাঁ, যখন আমাদের পাওয়ারটা বিজোড় সংখ্যক হবে তখন আমাদের মধ্যপদ 2টা হবে, এবং ওই মধ্যপদগুলো কত তম পদ হবে সেটা তো আমরা কিন্তু চাইলে বের করে ফেলতে পারি। সো এরকম ক্ষেত্রে মধ্যপদ বের করার সূত্র, এটা কিন্তু আবারও বলতেছি মধ্যপদ বের করার সূত্র, মধ্যপদের মান না, ঠিক আছে? তো মধ্যপদ হবে এখানে হচ্ছে 2টা। তো প্রথম মধ্যপদ হবে দেখো n-1/2 প্লাস 1তম পদ, এবং দ্বিতীয় মধ্যপদ হবে n+1/2 প্লাস 1তম পদ। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা, ঠিক আছে? তো এই দুইটাই পদ হবে আমাদের মধ্যপদ। এখন মনে করো আমাদের এই যে a+b² ক্ষেত্রে যেমন ছিল, সেখানে আমাদের পাওয়ার কত ছিল বলতো? পাওয়ার ছিল 3। তো তুমি পাওয়ার 3টা এখানে কি দুইটা সূত্রের মধ্যে বসাও, উপরটা ক্ষেত্রে বসালে হবে 3 - 1/2 মানে 2/2, 1 এর সাথে 1 যোগ করলে আমি কত পাই? 2। তার মানে দ্বিতীয় পদটা হবে আমাদের একটা মধ্যপদ, দ্বিতীয় পদটা ছিল আমাদের 3a²b। আবার n এর ভ্যালুটা নিচেরটায় বসাও, n এর ভ্যালু হচ্ছে কত? 3, 3 + 1 মানে 4, 4 এর সাথে আবার 2 ভাগ করলে হয় 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, তৃতীয়। সো দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা পদে হচ্ছে গিয়ে আমাদের মধ্যপদ হবে, বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে গেল আমাদের মধ্যপদ নিয়ে থিওরিটিক্যাল কথাবার্তা। এটা হলো আমাদের কি মধ্যপদ নিয়ে থিওরিটিক্যাল কথাবার্তা। তুমি এই পার্টটুকুকে তুমি 1 স্টার দিয়ে রাখতে পারো, এই পার্টটুকু থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না, বাট তুমি একে অবশ্যই 3 স্টার দিবা, 3 স্টার দিবা, কারণ যখন পাওয়ার জোড় সংখ্যক বা পদ সংখ্যা বিজোড় সংখ্যক, এরকম ক্ষেত্রে মধ্যপদটা কততম পদ হবে বা মধ্যপদটাই কত হবে এটা এক্সামে বেশি আসে, এবং এটাকে বেসিক্যালি ফোকাস করতে হবে, এটা জাস্ট তুমি জেনে রাখবা কততম পদ বের করার জন্য আর কি, বুঝতে পারছো? মাঝে মাঝে মানে বাই চান্স আসতে পারে, তখন জাস্ট কততম পদ হবে এটাই জিজ্ঞেস করবে। আর এই সকল মানে এই যখন পাওয়ারটা জোড় সংখ্যক হয় ওই টাইপের ক্ষেত্রে তোমাকে দুইটাই বের করতে বলতে পারে আর কি, যে কততম পদ হবে এবং কত হবে সেটার মান, ঠিক আছে? আসো আমরা এখন দু একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখার মাধ্যমে আমরা মূলত বুঝে যাব যে অ্যাকচুয়ালি কিরকম টাইপের কোয়েশ্চেন আমাদের বোর্ডগুলোতে আসতেছে, বা আমি কতটুকু মানে আমি যতটুকু বললাম যে এর বাইরে আসে কিনা তো আমরা এখন একটু দেখার চেষ্টা করবো। হ্যাঁ, মুছে দিলাম।
আসো এক্সাম্পল 1 এ যাই আমরা। এক্সাম্পল 1 মনে করো বলছে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে মধ্যপদ কত হবে? মনে করো এই কোয়েশ্চেনটা, এটার মধ্যপদ কত হবে? আচ্ছা, এখন দেখো মধ্যপদ যখন আমরা বের করি তখন আমাদের চেহারাটা কেমন থাকে? দ্বিপদী রাশি চেহারাটা থাকে হচ্ছে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এরকম আমাদের একটা চেহারা থাকে। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এই চেহারার আন্ডারে আমাদেরকে বিস্তৃতি করতে হয়। বাট এখানে কিন্তু আমাদের a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এই ফরম্যাটে নাই। তাহলে কি করবো ভাইয়া? আসলে কি করব দেখো, এটাকে আমরা জাস্ট একটু চেহারায় নিয়ে আসবো। এটা আসলে স্ট্রাকচারে নাই, স্ট্রাকচারেই আছে বাট কয়েকটা লাইন করে আর কি এটাকে একটা ভালো স্ট্রাকচারে, ওই স্ট্রাকচারে আনতে হবে। আসলে কিভাবে আনো দেখো, আসো তুমি এক্স কে এইভাবে লেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/x লেখো, আর এখানে লেখো 1/x হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 8। দেখো কিছুই করি নাই, জাস্ট এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফরম্যাটে, মানে এই লাইনটা কিন্তু আসছে এই লাইন থেকে, মানে এই লাইনের পরে আসে এই লাইন। আমরা একটা লাইন আগায় গেলাম, আগে গিয়ে কি করছি, এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যা ছিল তাই কিন্তু হয় আলটিমেটলি। হ্যাঁ, তাহলে আমরা এই পুরো লাইনটাকে লিখতে পারি হচ্ছে গিয়ে যে a প্লাস বি হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 8, বা এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল টু দি পাওয়ার 16, মানে x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 16। সো এটা হচ্ছে আমাদের দ্বিপদী রাশির রূপ, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, ওই ফরম্যাটে চলে আসছে। তাহলে বলো তো এখান থেকে ভাইয়া a কে, a হচ্ছে আমাদের x আর x হচ্ছে আলটিমেটলি আমাদের 1/x, আমরা এইভাবে তাদেরকে চিন্তা করতে পারি। এবং আমরা দেখতেছি এখানে আমাদের যে পাওয়ারটা দেওয়া আছে n, সে হচ্ছে জোড় সংখ্যক, তাই না? সে হচ্ছে জোড় সংখ্যক। তো যদি জোড় সংখ্যক হয় আমরা পদ সংখ্যা পাবো কয়টা? পদ সংখ্যা পাবো হচ্ছে 16, যেহেতু পাওয়ার পদ সংখ্যা পাবো 17টা। 17টা পদ সংখ্যা যেহেতু বিজোড় সংখ্যক, তাহলে অবশ্যই সেখানে একটা মাত্র মধ্যপদ থাকবে, মানে একটা মধ্যপদ আমরা বের করতে পারবো। একটা মধ্যপদ আমরা কিভাবে বের করব? আমাদের মধ্যপদটা হবে তখন ওই যে NCN/2, ওই সূত্র থেকে মধ্যপদটা হবে হচ্ছে, মধ্যপদটি হবে, দেখো মধ্যপদটা হবে হচ্ছে আমাদের n/2 প্লাস 1তম পদ, রাইট? 1তম পদ, হ্যাঁ। তো 1তম পদটা আমরা কিভাবে বের করবো? n কত? 16, 16/2 মানে হচ্ছে 8, 8 প্লাস 1 মানে হচ্ছে কত? 9তম পদ। ঠিক আছে, তাহলে মধ্যপদটির মান কত হবে? মধ্যপদটির মান হবে হচ্ছে, মধ্যপদটির মান হবে NC n/2 a টু দি পাওয়ার n/2 x টু দি পাওয়ার n/2। তাহলে আসলে আমরা লিখি n কত ভাইয়া? n হচ্ছে 16 ছিল আমাদের, 16c 16/2 a টু দি পাওয়ার 16/2 x টু দি পাওয়ার 16/2, তাই না? a টু দি পাওয়ার 16/2। তো 16c8, 16c8 এখানে পাই হচ্ছে আমরা a টু দি পাওয়ার কত? 8, এখানে পাই x টু দি পাওয়ার 8। সো দেখো 16c8 মানে কি, আমরা একটা ক্যালকুলেটর ইউজ করতে হবে এখন। 16c8 মানে কত? আমরা একটা ক্যালকুলেটর হিসাব করি। 16c8 এটা হচ্ছে আমাদের 12,870, অনেক বড় একটা নাম্বার আসবে আসলে। হ্যাঁ, 12,870। এখন আছে a মানে কত ছিল ভাইয়া? a মানে ছিল আলটিমেটলি আমাদের x, a মানে ছিল আমাদের আলটিমেটলি x, x টু দি পাওয়ার 8, আর x যাকে আমরা চিন্তা করছি এটা ছিল আমাদের আলটিমেটলি 1/x। সো আমরা এখান থেকে পাই হচ্ছে
1/x⁸, রাইট? তো x⁸ আর x⁸ কাটাকাটি চলে গেলে আমাদের থাকে হচ্ছে 12,870। এই ব্যাটা হচ্ছে আমাদের মধ্যপথ, ঠিক আছে? তার মানে আমরা যদি x+1/x⁴ কে বিস্তৃতি করি 17টা পদ পাবো। 17টা পদের একদম মাঝের যে পদটা মধ্যপথটা ওইটাই হবে 12,870। বুঝছো? এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি কিন্তু, বুঝছো? ইজি, কঠিন কিছু না, খুবই ইজি, জাস্ট একটু মাথায় রাখতে হবে। আর তোমাকে যখন এরকম টাইপের বিস্তৃতি দিয়ে দিবে তখন তাদেরকে চেহারায় আনতে হবে। কোন চেহারা? a+x⁴n, এই চেহারা আনতে হবে। এই চেহারা এনে তারপরে এদেরকে কাজ করতে হবে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো কি না? বুঝতে পেরেছো কি না? ঠিক আছে, আচ্ছা আমরা আরো দু একটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে যে কিরকম টাইপের ম্যাথ আসতেছে এক্সামে। হ্যাঁ, কিরকম টাইপের ম্যাথ এক্সামে আসতেছে। আচ্ছা, এই ভিডিওটা যদি কোনো এসএসসি 26-এর কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু এখন যে এক্সাম্পল গুলো আমি দেখাচ্ছি, যে ফার্স্ট এক্সাম্পল দেখালাম, আরো 3-4টা দেখবো, একটা কোশ্চেন তুমি কমন পাবা তোমাদের এইবারের 26-এর হায়ার ম্যাথ এক্সামে, ঠিক আছে? একটা হলেও কমন পাবা, একটা হলেও কমন পাবা। আচ্ছা ঠিক আছে, এবার আসলে আমরা দেখি x/y প্লাস y/x হোল টু দি পাওয়ার, মনে করে দেওয়া আছে 10, এটার মধ্যপদ বের করতে বলছে। হ্যাঁ, এর মধ্যপদ কত? তাহলে বলো তো ভাইয়া, আমাদের কিন্তু চেহারায় আছে অলরেডি, তাই না? এটা হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের এক্স, তাহলে a+x⁴n, এন ভ্যালু কত? এন হচ্ছে আমাদের 10। তো যেহেতু জোড় সংখ্যা, তো আমরা কিন্তু চাইলে এখান থেকে আমাদের পদ সংখ্যা যেহেতু 11টা, আমি একটা মধ্যপদ বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের মধ্যপদটা কি হবে? তো সেক্ষেত্রে দেখো আমাদের মধ্যপদটা হবে হচ্ছে 10/2 প্লাস 1তম পদ। কততম পদ আসে? 6তম পদ আসে, 6তম পদ আসে। তো মধ্যপদের মান কত বলো তো ভাইয়া? মধ্যপদের মান হবে হচ্ছে, একবারে লিখে, হ্যাঁ, এন সি n/2 a⁴n/2 x⁴n/2। তো আসবে আমাদের হচ্ছে 10c5, এ কত? এ হচ্ছে x/y, তো এটা আসতেছে আমাদের x/y হোল টু দি পাওয়ার 5, আর x হচ্ছে y/x হোল টু দি পাওয়ার 5। এখন আসলে আমরা একটু দেখি 10c5 কত। 10c5 কত? 10c5 আসে আমাদের 252। 10c5 আসে আমাদের 252 x⁵, y⁵ ইন্টু y⁵ x⁵। সবাই কাটাকাটি চলে যাবে, কাটাকাটি গেলে আমাদের শুধু 252 বাকি থাকে। এটাই আমাদের অ্যান্সার। দেখো ইজি না? খুব ইজি, কিন্তু এগুলো কিন্তু কঠিন কোনো কিছু না, ঠিক আছে? এগুলো কিন্তু কঠিন কোনো কিছু না। আচ্ছা, এরপরে নেক্সট ম্যাথ আমরা একটা দেখি। মনে করো যে মাইনাস দিয়ে দেখি, আমরা তো প্লাস দেখলাম, মনে করো একটু মাইনাস দিয়ে দেখি। মনে করো দেওয়া আছে x-1/x² হোল টু দি পাওয়ার 4। এটার ক্ষেত্রে মধ্যপদ বের করতে বলছে। মধ্যপদ কততম পদ হবে, মধ্যপদের মান সবকিছু বের করতে বলছে। আমাদের তো দেখতে হবে মানে আমাদের চেহারাটা কি, a+x⁴n, প্লাস, মাঝখানে একটা প্লাস থাকে, তাই না? তো মাইনাস, আমাদেরকে প্লাস নিতে হবে, তাই না? তো নাও প্লাস, প্লাস x প্লাস -1/x² দিলাম, ব্রেকেটে শেষ। দেখো আমাদের চলে আসছে, x হচ্ছে এখন আমাদের a, -1/x² হচ্ছে আমাদের কত? b। সো a b বলতেছি, x আর কি আমাদের মেইন স্ট্রাকচার অনুযায়ী। তো দেখো a+x⁴n, n হচ্ছে 4, জোড় সংখ্যা, তো অবশ্যই মধ্যপদ একটা হবে।
তো মধ্যপদ কত হবে? মধ্যপদটা হবে হচ্ছে আমাদের কত? 4/2 + 1 = কত? তৃতীয় পদ। হ্যাঁ, তৃতীয় মানে 3তম পদ আর কি, এক কথায় 3তম পদটা হবে আমাদের মধ্যপদ। আর মান কত হবে বলো তো ভাইয়া? মান হবে 4c2। এখন আমি একবারে লিখে ফেলবো 4c2 a² x²। সো 4c2 রাখো, এ ছিল আমাদের এক্স, সেখানে আসবে x², আর এক্স ছিল হচ্ছে -1/x², তাই না? সে মান -1/x², তার উপর আসবে আরেকটা হোল স্কোয়ার। এখন আসো 4c2 কত ভাইয়া? 4c2 হয়ে গেছে 6 হয়ে গেছে, 4c2 6, হ্যাঁ 4c2 হচ্ছে 6। এখানে আসবে আমাদের 6x², আর এই মাইনাসের স্কোয়ার তো চলে যাবে, এখানে থাকবে হচ্ছে আমাদের 1/x⁴। সো আমাদের আলটিমেটলি অ্যান্সার হচ্ছে কত? 6/x²। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 6/x²। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, ইজি না? ইজি কিন্তু। তাহলে দেখো আমাদের আর এক্সাম্পল করার দরকার নেই, আমাদের এরকম টাইপেরই ম্যাথ আসে বেসিক্যালি, এখানে আমাদের আর তেমন প্র্যাকটিসের দরকার নেই। এটাও বোর্ডে আসছে, ফার্স্ট এক্সাম্পল যেটা দেখাইছে ওইটাও বোর্ডে আসছে, তিনটাই 3 বোর্ডে। আই গেস বরিশাল বোর্ড একবার আসছে, সিলেট বোর্ড একবার আসছে, ঢাকা বোর্ডে একবার আসছে। আচ্ছা, তা আমাদেরকে খেয়াল করতে হবে হচ্ছে তাহলে কি কি জিনিসপত্র আমাদেরকে খেয়াল করতে হবে? তোমাদেরকে খেয়াল করবা, আমি ইংলিশে লিখি, ঠিক আছে? খেয়াল করবা যে আমাদের ফরম্যাটটা প্রথমত a+x⁴n এই ফরম্যাট কিনা, অর্থাৎ দুইটা পদ থাকবে, মাঝখানে একটা প্লাস থাকতে হবে, মাইনাস থাকলে ওকে প্লাসে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, এটা গেল। তারপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে হচ্ছে যে এই যে n এর ভ্যালুটা কি প্লাস অর মাইনাস। এই যে n এর ভ্যালুটা, n কি আইদার পজিটিভ অর n হচ্ছে গিয়ে নেগেটিভ, কোনটা দেখবো? n যদি পজিটিভ হয় তাহলে এই নিয়ম, n যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে গিয়ে ওই নিয়মটা, n+1 /2 + 1, আর একটা পদ হচ্ছে n-1 /2 + 1 তম পদ। ওখানে আর মান বের করতে বলে না, ওখানে হচ্ছে কততম পদ এটাই বের করতে বলে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলে হচ্ছে এই টাইপের ম্যাথ মানে সলভ করা তোমার জন্য আসলে তেমন কোনো ব্যাপার না। ঠিক আছে, মধ্যপদ বের করা। সো মধ্যপদ নির্ণয় যদি তুমি আজকে ক্লাস থেকে খুব ভালো মতো শিখে যাও, তাহলে তোমাদের দ্বিপদী বিস্তৃতি শেষ। দ্বিপদী বিস্তৃতি 6 নাম্বার ক্লাস ছিল আজকে, এবং এই ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল কারণ এই ক্লাসটা তোমাদের খুব সচরাচর এক্সামে দেখবে না, কিন্তু টেস্ট এক্সামে আসতেছে, এসএসসি এক্সামে চলে আসতেছে। তো এই জন্য ক্লাসটা আলাদা রাখলাম, এবং অবশ্যই ক্লাসটা দেখবা। আর এই 6টা ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের দ্বিপদী বিস্তৃতির পুরো প্যাকেজটা শেষ, মানে পুরো কোর্স বলতে পারো, বা পুরো লেকচারের মানে আমাদের হায়ার ম্যাথে যা যা আছে দ্বিপদী বিস্তৃতি সবকিছু শেষ, কভার করা হয়ে গেছে। তো কেউ যদি 6টা ক্লাস টানা দেখে থাকো তাহলে কনগ্রাচুলেশনস, তোমার প্রিপারেশন হয়ে গেছে। তোমার আর কখনো কোনো জায়গা থেকে প্রিপারেশন নেওয়া লাগবে না, তুমি যদি নিজে প্র্যাকটিস করো, তুমি জাস্ট এই ক্লাসগুলো দেখলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা, সো ক্লাস শেষ। আমরা নেক্সটে কোন চ্যাপ্টার থেকে ক্লাস আপলোড করবো কাইন্ডলি আমাদেরকে কমেন্টে জানাবা। আর যদি এই ভিডিওগুলো কেউ নিয়মিত দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী যে ক্লাসগুলো আপলোড করা হবে যাতে তোমাদের কাছে আগে আগে নোটিফিকেশন চলে যায়, এবং তোমাদের যারা ফ্রেন্ডস আছো তাদের কাছে ক্লাসগুলো পৌঁছে দিবা। ক্লাসগুলো ফ্রি, এবং ভাইয়ারা চেষ্টা করতেছি প্রত্যেকটা ক্লাস তোমাদের একদম মানে হাই লেভেল এবং কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে যাতে সাজানো যেতে পারে, এবং তোমাদের এক্সামে যাতে তোমরা কখনো কোনো প্রবলেম ফেস না করো। সো অবশ্যই ভিডিওগুলো দেখে কমেন্ট করবা, কমেন্টে জানিয়ে দেবে যে নেক্সট তোমাদের কি ধরনের ক্লাস দরকার হতে পারে। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। নেক্সটে হয়তো আমরা স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে স্টার্ট করবো। সো টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবা।